আচ্ছা, অনেক সময় আমাদের হচ্ছে আমরা যখন নর্মালি ওয়ার্ডপ্রেসে কাজ করি, এখন পর্যন্ত আমরা হচ্ছে লোকাল ওয়েবে কাজ করতেছি বা লোকাল হোস্টে কাজ করতেছি। তো লোকাল হোস্ট থেকে এখন আমরা নর্মালি যখন ক্লায়েন্টের প্রজেক্ট করি, তখন কিন্তু আমরা লোকাল হোস্টে করি না, সরাসরি আমাদের বিভিন্ন যে ক্লায়েন্ট হোস্টিং দেয় বা আমাদেরকে হোস্টিং কিনে নিতে বলে, সেইখান থেকে আমরা নিয়ে কাজ করি। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা এটা প্র্যাকটিস করতে পারি কীভাবে, যে আমরা আমাদের যে নর্মালি ওয়ার্ডপ্রেসের যে আমরা লোকাল হোস্টে কাজ করি, এটার থেকে একটু ডিফারেন্স। তো এই ডিফারেন্সগুলো বোঝার জন্য বা আপনার প্র্যাকটিসের জন্য আমরা কিছু ফ্রি হোস্টিং নেওয়া আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। অনেক সার্ভিস আছে, আপনারা অনলাইনে খোঁজাখুঁজি করতে পারেন। আর আমি যেটা ইউজ করি ন্যাচারালি, এমনিতে এটাতে খুব সুন্দর কাজ করে। তো এটা হলো ফ্রি হোস্ট, প্রফেশনাল ফ্রি হোস্টিং। এখানে ওয়েবসাইটের নাম হচ্ছে profreehost.com। তো এখানে আসলে এরপরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এখান থেকে আপনি রেজিস্টার নাওতে ক্লিক করবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন একটা, লগইন। এরপরে অ্যাকাউন্টে হচ্ছে একটা মেইল যাবে জিমেইলে। তো আমি একটু চেক করি এখানে। এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন আসছে, অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে। তারপরে এখানে এটা করার পরে এখানে বলছে যে ইউ ডু নট হ্যাড এনি অ্যাকাউন্ট। এখন এখানে সেকেন্ড অ্যাকাউন্টটা কি, আমি তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো এখানে অ্যাকাউন্টটা হচ্ছে যে ফার্স্টে আমরা এই ওয়েবসাইটের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, দেন আমরা যেই হোস্টিং অ্যান্ড ডোমেইনটা নিব তার বিপরীতে বাধ্য ওটার এগনিস্টে আমাদের একটা অ্যাকাউন্ট লাগবে। তো আমরা এখন সেটার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা আমাদের ডোমেইনের নাম দিব। তো আমি ইমার্ট liveblog365.com এটা নিয়ে আমি ইউজ করলাম। চেক অ্যাভেলেবিলিটি, ওকে, এটা অ্যাভেলেবেল আছে, তো আমি নিলাম। তো এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করবেন, হাইড্রো পাম্প ফিল আপ করতে হবে। তো আমাদের ওয়েবসাইট ডোমেইন অ্যান্ড হোস্টিং রেডি। তো আমি 3টা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো আমি এটা ক্রিয়েট করছি, এখন আমি এটাতে ম্যানেজে ক্লিক করি। ম্যানেজ। তো এখান থেকে আমাদের কন্ট্রোল প্ল্যানে নিয়ে আসছে। তো এই জায়গায় আমার ইউজার নেম পাসওয়ার্ড দেখাইতেছে, এফটিপি, ডিএনএস, এগুলো আমাদের কোনো দরকার নেই। আমরা ডাইরেক্ট কন্ট্রোল প্যানেল, তারপরে এখানে একটা অ্যাপ্রুভেশন চাবে, আমরা এটা অ্যাপ্রুভ করে দিব। প্যানেল উইল বি লোডেড না, ওই যে আমার প্যানেল লোড করছে। তো এইটা হলো ভিস্তা প্যানেল, মানে সি প্যানেলের পরিবর্তে এটা ইউজ করে, সেম কাইন্ড অফ। তো আপনি যদি কখনো ভিস্তা প্যানেলের কোনো হোস্টিং, অনেকেই সি প্যানেল ইউজ করে, অনেকেই ভিস্তা প্যানেল ইউজ করে। তো এখান থেকে অনেক জিনিস আছে যেগুলো আমাদের সি প্যানেলেও অ্যাভেলেবেল, প্রায় সবগুলো সেটিংসই আমাদের সি প্যানেলে থাকে। এক একটা এক এক জায়গায় থাকে, বাট থাকে।
তো এখান থেকে আমাদের এই যে পিএইচপি মাই অ্যাডমিন মাইএসকিউএল ডাটাবেস রিমোট মাইএসকিউএল অনেক কিছুই আছে, এগুলো আমাদের এখন দেখার দরকার নেই। আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন খুঁজে বের করবো বা সফটওয়্যার খুঁজে বের করবো। সফটওয়্যার থেকে হচ্ছে আমরা সফটওয়্যারগুলাস অ্যাপ ইনস্টলার এই অপশনটা আমরা বের করব। এখানে ক্লিক করলে এই আপনারা যখন সি প্যানেলে খুঁজবেন বা সি প্যানেলে করবেন সেইখানেও এই সেম জিনিসটাই বের করবেন, সফটওয়্যারগুলাস অ্যাপস ইনস্টলার। তো এইখানের ইন্টারফেস এইখানের ইন্টারফেস যেটা আছে এটা সি প্যানেলে যেরকম এটা আমাদের এখানেও এরকম সেম। তো এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস খুঁজে বের করতে হবে। তো আমার এই ওয়ার্ডপ্রেস ইনস্টল, তারপরে হচ্ছে আমার এইচটিটিপি ইমার্ট লাইভ ব্লগ 365 এটা আমার ডোমেইন। দেন আমি এটা হচ্ছে নিতেছি ওকে 5। তো আর এই জায়গা থেকে আমাদের আর কিছু সাইট নেম যদি আমি চেঞ্জ করতে চাই, হ্যাঁ সাইট নেমটা চেঞ্জ করতে হবে ইমার্ট। ইমার্ট সাইট ডেসক্রিপশন বেস্ট ই-কমার্স ওয়েবসাইট বাংলাদেশ। তারপরে এই জায়গায় অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাডমিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো নাফিস অ্যান্ড আমি পাসওয়ার্ড দিতেছি। তারপরে অ্যাডমিন মেল এটা থাকলো, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকলো, অ্যাডভান্স অপশনের দরকার নেই, থিমও যদি আপনি আগে থেকে ইনস্টল করতে চান দরকার নেই, আমরা জাস্ট এরকমই রাখবো। এখান থেকে আমরা পরে কাস্টম থিম ইনস্টল করে নেব। তো এরপরে আমি ইনস্টলে ক্লিক করলে এখান থেকে ইনস্টল হইতেছে, একটু সময় নেবে। তো আমার এই যে ওয়েবসাইট রেডি। আমার এখানে ইউআরএল দিছে, একটা হচ্ছে আমার থিমের মানে ওয়েবসাইটের ইউআরএল http ইমার্ট লাইভ ব্লগ 365.com, আর আরেকটা হচ্ছে http ইমার্ট লাইভ ব্লগ 365.com WP অ্যাডমিন। তো এটা হচ্ছে হলো এইখান থেকে আমরা চাইলে এইটাতে ক্লিক করে আর WP অ্যাডমিনে ঢুকতে পারি, বা এখান থেকে রিটার্ন টু দ্য ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট এইখানেও ক্লিক করতে পারি। তো আমি লিঙ্ক ইউজ করি, এটা ক্লিক করলাম, আমার হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড এইখানে নিয়ে আসবে। তো এই আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এইখানে হচ্ছে আমার এখন থেকে এরপর থেকে আপনারা নর্মালি যেভাবে লোকাল হোস্টে কাজ করতেছেন বা কাজ শিখছেন সেরকমভাবে হচ্ছে এইটাতে কাজ করবেন। ওকে, তো আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি এটার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আমাদেরকে ফোকাস রাখতে হয়। একটা হচ্ছে তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে যে ওয়েবসাইটটার স্পিড বা পারফরমেন্স। এখন এটা ইম্পর্ট্যান্ট কেন? আপনি যখন একটা ইউজারকে টার্গেট করে একটা ওয়েবসাইট তৈরি করবেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটটার হচ্ছে টার্গেটেড যে অডিয়েন্স থাকবে তাদের সোল পারপাসই থাকবে আপনার ওয়েবসাইটে আসার যে তারা আপনার ওয়েবসাইট থেকে সার্ভিস নেবে। এখন সার্ভিস নেওয়ার সময় যদি দেখে যে আপনার স্পিড খুব স্লো বা হচ্ছে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স খুব ভালো না, তখন কিন্তু তারা আপনার ওয়েবসাইটে সেকেন্ড টাইম হচ্ছে আর আসবে না বা সেকেন্ড টাইম আপনার অডিয়েন্স হবে না। যেমন আমি যদি আমার কথা বলি, আমি যখন একটা পিসি কম্পোনেন্ট কিনতে যাই তখন স্টারটেকের ওয়েবসাইট অথবা টেকল্যান্ডের ওয়েবসাইটে যাই। লেটসে আমি স্টারটেকের ওয়েবসাইটে গেলাম, এখন যাওয়ার পরে যদি আমি দেখি স্টারটেকের ওয়েবসাইট ছোট, অনেক স্লো, পারফরমেন্স ভালো না, ইমেজ লোড নিতেছে না, তখন আমি কি করব? আমি স্টারটেকের ওয়েবসাইট থেকে টেকল্যান্ডের ওয়েবসাইটে চলে যাব। তো টেকল্যান্ডের ওয়েবসাইটে যে প্রোডাক্টটা দেখবো সেটা কিন্তু আমি টেকল্যান্ডের থেকেই কিনবো, স্টারটেক থেকে কিন্তু আর কিনবো না। তো এইরকমই হচ্ছে আমাদের যেই ওয়েবসাইটগুলো আমরা তৈরি করি বা যেসব টার্গেটেড অডিয়েন্সদের জন্য আমাদের ওয়েবসাইটগুলো তৈরি করা হয়, এখন কোনো কারণে যদি আমার ওয়েবসাইট তাদেরকে হ্যাপি না করতে পারে বা তারা ইউজার এক্সপিরিয়েন্স যদি ভালো না হয়, ওয়েবসাইটের পারফরমেন্স যদি ভালো না হয়, তাহলে আমি আমার ক্লায়েন্ট
পাবো না, আশানুরূপ রেজাল্ট আমি ওয়েবসাইট দিয়ে পাবো না। অনেক সময় ব্যাপারটা উল্টাও হয়ে যেতে পারে যে কয়েকজন ক্লায়েন্ট থাকবে আপনার ক্লায়েন্টের, ধরেন অডিয়েন্স থাকে বা কাস্টমার থাকবে, তারাও বাইকে যেতে পারে। তো এখন কথা হচ্ছে যে আমি ওয়েবসাইটের পারফরমেন্স আপগ্রেড করার আগে বা হচ্ছে এটার অপটিমাইজড করার আগে আমার হচ্ছে চেক করতে হবে যে ওয়েবসাইটের পারফরমেন্স কীরকম আছে। তো কোনো ওয়েবসাইটের পারফরমেন্স চেক করার জন্য ওয়েবসাইটের ডোমেইন লিঙ্কটা কপি করতে হবে। কপি করে আমাদের একটা পেজ স্পিড ইনসাইট নামে ওয়েবসাইট আছে, এইখানে এটা গুগলের ডিফল্ট পেজ স্পিড চেকার। অ্যান্ড হচ্ছে এখানে যদি আমি আমার লিঙ্কটা পেস্ট করি Ctrl+V, তো এখানে পেস্ট করার পরে অ্যানালাইজে ক্লিক করলে এটা ওয়েবসাইটটাকে একটা অ্যানালাইজ করবে। তো একটু সময় লাগে। তো আমরা আরেকটা ওয়েবসাইটে চেক করি, পিংডম নামে আরেকটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকেও আমরা হচ্ছে চেক দিই। পেস্ট আমাদের ওয়েবসাইট ডোমেইন দিলাম, অ্যান্ড কোন লোকেশন থেকে টেস্ট করব, তো এশিয়া স্টার্ট টেস্ট। তো এখানেও আমার ওয়েবসাইটের একটা টেস্ট রান চলতেছে। তো আমি এখানে যদি দেখি, তো মোবাইল ডিভাইসের জন্য আমার পারফরমেন্স 53, অ্যাক্সেসিবিলিটি 71, বেস্ট প্র্যাকটিস, মানে কোনোটাই আমার এ গ্রেড নাই বা এ প্লাস গ্রেডের নাই। তো এটা একটা খুবই খারাপ বিষয়। এরপরে হচ্ছে খারাপ অবস্থা আমার ওয়েবসাইটের। তো এখানে যদি আমি দেখি পারফরমেন্স ওয়েবসাইট, মানে সরি ডেস্কটপের পারফরমেন্স, এইখানে 69 টোটাল হচ্ছে, তাও খুব ভালো না। পিংডমে যদি যাই, তো পিংডমে হচ্ছে হলো পারফরমেন্স গ্রেড সি, লোড টাইম অনেক, রিকোয়েস্ট, পেজ সাইজ অনেক, অবস্থা খারাপ মোটামুটি রেজাল্ট। তো তার মানে আমার এই ওয়েবসাইটটা অপটিমাইজড না। তো এটাকে অপটিমাইজড করার জন্য আমরা হচ্ছে একটা প্লাগইনস ইউজ করব। তো এটারে বলে আমরা সেরফিনাইট প্লাগইনস, একটু নামটা উইয়ার্ড। তো এখান থেকে অ্যাড নিউ প্লাগইনস, আমরা একটা প্লাগইন SERP সেরফিনাইট APH সেরফ সেরফিনাইট এক্সেলেটর। তো এই আমরা এটা ইনস্টল করব। তো ইনস্টল করার পরে অ্যাক্টিভ করার পরে আমরা এখানে সেরফিনাইট বা এক্সেলেটর নামে একটাই পাবো। তো এখানে এটার উপরে যদি আমি ক্লিক করি, তো হচ্ছে আমার এটা ম্যানেজার। তো এখানে আমার হচ্ছে এটা রেডি হয়েছে। তো আমি এখানে হচ্ছে হলো প্লাগইনস দিলাম, এরপরে চেক আপ ওল্ড, ক্লিন আপ ওল্ড। তো এখান থেকে ফার্স্টে আমার হচ্ছে হলো এক্সেলারেটর ম্যানেজার, এটা দিয়ে হচ্ছে আমি ক্লিন আপ ওল্ড সব এগুলা ক্লিন আপ করি। দেন refresh statistics, operator, operate all pages। আচ্ছা অল, আমি অল দিয়ে দিতেছি। তো এখানে লোডিং চলতেছে, আমরা এখান থেকে ওপেন নিউ ট্যাব দিয়ে সেটিংসে যাই। তো এখানে আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি যে এটা চলতে থাকুক। তো এখানে আমাদের এইটার লাইসেন্স দেখাইতেছে। তো এটা ফ্রি, যেহেতু ফ্রি, এটার প্লাগইনস ভার্সনটা আমরা ডাউনলোড করব। তো এখন বলতে পারেন যে তাহলে আমরা একটু আগে কি ইনস্টল করলাম, এটা হচ্ছে ম্যানেজার। তো এই ম্যানেজারের পাশে এখন এই প্লাগইনসটা WP WordPress.org থেকে ব্যান করা।
বা হচ্ছে ওদের যে স্টোর আছে ওইখান থেকে ব্যান করা, তো একটু ঘুরে ডাউনলোড করতে হয়, সরাসরি ডাউনলোড করা যায় না। তো এখান থেকে সেটিংস থেকে আমরা হচ্ছে হলো লাইসেন্স থেকে এটা ডাউনলোড করে নিব। তো এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের অ্যাক্সেলারেটরের ওয়েবসাইটে নিয়ে আসছে সেলফ নেটের। তো এখান থেকে আমি ডাউনলোড ফর ফ্রিতে ক্লিক করলে আমার একটা প্লাগইনস ডাউনলোড হবে। তো এরপরে আমি এখান থেকে হচ্ছে হলো আবার প্লাগইনসে যাব, অ্যাড নিউ প্লাগইনস, এই জায়গায় আপডেট প্লাগইনস, চুজ ফাইল, ডাউনলোড, কম্প্রেস। আচ্ছা, ডাউনলোড কমপ্লিট হয় না। তো আমার প্লাগইনসটা ডাউনলোড হয়েছে। আচ্ছা, এই যে এখানে accelerator.zip, আমরা এখান থেকে প্লাগইনসটা আপলোড দিয়ে দিব, চুজ ফাইল। তো ওপেন, ইনস্টল। তো এখানে হচ্ছে হলো এখানে বেস ক্যাচ অনলি একটা দিছে, তো রিপ্লেস কারেন্ট উইথ আপলোডেড। তো মানে এখানে শুধু জাস্ট আগের যে ভার্সনটা ছিল ওই ভার্সনটার সাথে এটা রিপ্লেস করতেছে, মানে বেসিক ভার্সনটা wordpress.org-তে অ্যাভেলেবেল বা ওটা সাপোর্টেড। তো ওইটা হচ্ছে আগে ইনস্টল করে তারপরে দেন এটার প্লাগইনসটা ওইটার মধ্যে থেকে ইনস্টল করে এরপরে ওইটার জায়গায় এটারে বাইপাস করা হয়। তো এটা হচ্ছে এখন আমরা গো টু প্লাগইন ইনস্টল। তো আমার প্লাগইনস ইনস্টল করা হয়েছে অ্যান্ড আপডেটও করা হয়েছে। তো হচ্ছে হলো আমার এখন সেট আপ উইজার্ড দেখাইতেছে যে এখন এটার সেট আপ উইজার্ডে যেতে হবে। তো আমি হচ্ছে বিগিন সেট আপ উইজার্ড। তো এখান থেকে আমার কিছু সেট আপ করতে হবে। তো কি সেট আপ করতে হবে? আমি চাইলে শুধুমাত্র ক্যাচ ম্যানেজমেন্টের জন্য এটা ইনস্টল করতে পারি বা ফুল ফাংশনাল। তো যেহেতু আমি পুরো ওয়েবসাইট অপটিমাইজড করব, তো আমি ফুল ফাংশনাল দিলাম। নেক্সট, এখান থেকে সেলফ ডায়াগনোসিং শুরু করবে, অর্থাৎ আমার সাইটটা এই প্লাগইনসটার সাথে কি কি কাজ করতেছে এইগুলা হচ্ছে হলো চেক করবে। তো এরপরে হচ্ছে নেক্সট, তো অলওয়েজ হাই স্কোর। নেক্সট, লো, মানে আমার এটা হচ্ছে আপনি এই জায়গায় পারফরমেন্স হোস্টিং সাইট। এখন আপনার যদি একেবারে ভিপিএস হোস্টিং হয়, একেবারে প্রায় অনেক হাই কোয়ালিটি প্রিমিয়াম হোস্টিং, তাহলে আপনি হাই দিবেন। যদি নর্মাল হোস্টিং হয়, শেয়ার্ড হোস্টিং, বাংলাদেশি হোস্টিং বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়াম অথবা লো। যেহেতু আমি ফ্রি হোস্টিং ইউজ করতেছি তো এটা লো ইউজ করলাম, অথবা লো আর নট শিওর। তো নেক্সট, তারপর এখানে বলতেছে যে ইজ দ্য লেআউট অফ দ্য সাইট ইউনিভার্সাল ফর টাইপ। এটা এখন আপনার প্রত্যেকটা ডিভাইসের জন্য এটা রেসপন্সিভ ওয়েবসাইট কিনা সেটা। তো আমি হচ্ছে হলো ইউনিভার্সাল আর আচ্ছা, এটা হচ্ছে সেপারেট প্রসেসিং অফ, না এটা আমার সেপারেট প্রসেসিং না, একটা সেম ওয়েবসাইট জাস্ট রেসপন্সিভ। তো আমি এটা নেক্সট দিলাম, নো দিয়া। তারপর রান অপটিমাইজেশন অফ অল সাইটস পেজ, মানে সব সাইটের সব পেজেই অপটিমাইজেশন রান হবে। আমি ফিনিশ ক্লিক করলে, তো এরপরে হচ্ছে আমার এখানে মোটামুটি এটা অপটিমাইজেশনের কাজ হয়েছে। তো এখন এখান থেকে হচ্ছে হলো সাকসেসফুলি, এরপরে আমার বিগিন ডিজাইনড অ্যাজ অটোমেটিক ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন ইঞ্জিন। তো এরপরে হচ্ছে হলো আমি সেটিংসে ক্লিক করবো, এই জায়গায় আর কোনো কাজ নেই, আমি ফ্রি ভার্সন যেহেতু ইউজ করবো এই জায়গায় আর কোনো আমার নেই। তো অ্যান্ড সেটিংস, এখন সেটিংস, তো সেটিংস থেকে হচ্ছে আমি এইখানে প্রথমে স্ক্রিপ্ট, প্রথমে আছে এখানে এক্সক্লুশন ভিউস অ্যান্ড ইউজার। এটাতে হচ্ছে আমার ইউআরএল প্যাথ, কুকিজ, এগুলো আমি কীভাবে ম্যানেজ করব সেইগুলা। তো এখানে কন্টেন্টস প্যাটার্ন, সিলেক্টেড এলিমেন্টস আর নিউ লাইন, তো এইগুলা এইখানে বাই ডিফল্ট যেমন আছে থাকবে। এইখান থেকে হচ্ছে হলো আমার ক্যাচ কি করতে হবে, এনেবল বেটা অনলি ফ্রেশ পার্টস,
এগুলা ইনেবল করে দিব। এটা হচ্ছে আমার ক্যাচ যে আছে। এখন ক্যাচ বলতে আমরা কি বুঝি? ক্যাচ বলতে বুঝাই যে আমার ইউজার যখন লোড নেয়, তো আমার ওয়েবসাইটের টোটাল ভার্সনটা লোড না নেওয়া, ফাস্ট লোডিংয়ের জন্য শুধুমাত্র আমার আপডেট যেই ভার্সনটা আছে এইটা লোড নেয়। পরবর্তীতে এই ডাটাটা থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি ওল্ড ভার্সন ওয়েবসাইটের কোনো ডাটা বা কোনো পেজ যদি লোড নেওয়া লাগে, পরবর্তীতে প্রয়োজন অনুসারে লোড নেয়। এটা হলো ক্যাচিং সিস্টেম। তো আমরা এটা ইনেবল করে দিব। এতে আমার স্পিড অনেক ফাস্ট হবে। এরপরে হলো ক্যাচ, এগুলা এখানে। তারপরে হলো ফ্রেশ পার্ট, মানে হলো নতুন যেই আপলোডগুলো দিব সেইগুলোর জন্য এটা ক্যাচটা ইনেবল হবে। তারপরে সেপারেট সেশনে হবে না সেম সেশনের মধ্যে, মানে সেম লোডেই এগুলা থাকবে। তো এটা আমি সব এখান থেকে ইনেবল করে রাখবো। কন্টেন্ট অপটিমাইজেশন ইনেবল করা থাকবে। তারপরে তো এই পর্যন্ত ওকে। তারপরে ক্যাচ যে নতুন করে আপডেট হবে এগুলা ব্রাউজার থেকে হবে, কতক্ষণ পর পর হচ্ছে ক্লিনার ওই ক্যাচটা ক্লিন হয়ে নতুন ক্যাচ আপলোড হবে, সেটা হলো আমার ইসের জন্য। সেটা এখানে সেট আপ দেওয়া আছে। তো 15 দিন, আমি এটা কমায় 10 দিন দিয়ে দিই। কারণ 10 দিন পর পর আমার ওয়েবসাইটের আমি আপডেট দিব, বা 7 দিন পর পরও দিতে পারেন আপনার ওয়েবসাইটের আপডেট কত রিসেন্টলি আপনি দেন তার উপরে ভিত্তি ডিপেন্ড করে। তো এরপরে এখান থেকে কুইজের কাজ শেষ। স্ক্রিপ্ট অ্যান্ড স্টাইল, এটা হচ্ছে আমার জাভা স্ক্রিপ্ট অপটিমাইজেশন করবে এখান থেকে। তো এখানে সেটিংস যেরকম আছে থাকবে, জাস্ট আমি এখান থেকে জেনারেলে আসা অপটিমাইজ লোডিং ইনলাইন অ্যাজ সোর্স এটা ইনেবল করে দিব। এটাতে আমার জাভা স্ক্রিপ্টগুলো ইনলাইন সোর্স থেকে অপটিমাইজ করবে। এরপরে হলো ফন্ট অপটিমাইজ, ঠিক আছে। তারপরে আচ্ছা, এখানে হলো লেজি লোডিংটা ইনেবল করতে হবে। ওকে, অপশন ডিসক্রিপ্ট আইডেন্টিফাই ইনেবল করা আছে। তো আমার আর এখানে তাহলে কোনো কাজ নেই। এটা যদি ইনেবল না করা থাকে এটা ইনেবল করে দেবেন। এখন লেজি লোডিং কি? লেজি লোডিং হচ্ছে আপনার যখন ধরেন আমি এই ওয়েবসাইটটা যখন লোড দিতেছি, যেমন আমার ডিজি নিউজের এই ওয়েবসাইটটা আমি লোড দিছি, রিফ্রেশ দিছি। এখন এই ওয়েবসাইটটা রিফ্রেশ দেওয়ার পরে আমার এই যে ইমেজটা আছে, ফার্স্টে শুধুমাত্র আমার এই ইমেজ 4টা বা 5টা যে কয়টা ইমেজ আমার উইন্ডোতে আসবে এই কয়টা লোড নেবে, এই কয়েকটা ইমেজ লোড নেবে। নিচের যে অন্য ইমেজগুলো আছে এই ইমেজগুলো এখন লোড নেবে না, পরবর্তীতে যখন আমি স্ক্রল ডাউন করা শুরু করব বা যখন আমার উইন্ডোতে আসবে তখন আস্তে আস্তে এটা লোড নেওয়া শুরু করবে। ফাস্ট লোডিংয়ের জন্য আগে শুধুমাত্র আমার ইনস্ট্যান্ট ডিসপ্লেতে যে ইমেজটা থাকবে এই ইমেজটা লোড নেওয়া, বাকি ইমেজগুলো পরবর্তীতে আস্তে আস্তে লোড নেওয়া হবে। এতে ওয়েবসাইট ফাস্ট লোডিং নেবে। তো এটা হলো লেজি লোডিং। তারপরে কন্টেন্ট, তারপরে মিনিফাই, ক্লিন আপ। এখন ক্লিন আপের মধ্যে হলো কন্টেন্ট ক্লিন আপ হবে। ওকে, এটা ইনেবল করা আছে, এটা ইনেবল করে রাখবেন। লেজি লোড পার্টস, লোড নন স্টোরিং অ্যাজ অ্যাট্রিবিউটস, তো এটা লোড এগুলো ইনেবল করে দিবেন। তারপর ইমেজ, তো ডিটেক্ট চেঞ্জ, অ্যাডজাস্ট অ্যাটাচমেন্ট ইউআরএল, ইনলাইন স্মলার দেন 1 KB সাইজ। হ্যাঁ, ওকে, এটা তারপরে অ্যাডাপটিভ রিডাইরেকশন, এক্সটার্নাল কোর্স, কম্প্রেশন, এটা ইম্পর্টেন্ট ইমেজের ক্ষেত্রে। ইনেবল 80% কোয়ালিটি। এখন এটাতে কী হবে, ইমেজ যেটা থাকবে এটার 80% পর্যন্ত মানে কম্প্রেস করে ইমেজটারে হলো করবে। তারপরে অটো রিডাইরেকশন, এটা আমি বাই ডিফল্টই রাখলাম। এটার ইনেবল ভিআইএফও করে দিলাম, মানে ভিআইএফ সিস্টেমের যে বা এক্সটেনশনের যে ইমেজগুলো এগুলো অপটিমাইজ করবে। তারপরে অটো রিডাইরেকশন টু এডিএফ ভাইরাস, আচ্ছা এটা লাগবে না ভার্সন। তো অ্যাডাপশন টু স্ক্রিন সাইজ, অর্ডিনারি ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এগুলো এনেবল করে দিলাম। মানে এটা হলো আমার স্ক্রিনগুলা মানে অপটিমাইজ, মানে বিভিন্ন ওয়েবসাইটে মাল্টিপল ডিভাইসে যখন রেসপন্সিভ ওয়েতে কাজ করবে ইমেজগুলো যাতে স্ক্রিন রেশিওর সাথে ঠিক থাকে এটা এখান থেকে ইনশিওর করবে। লেজি লোডটা এখান থেকেও আবার অরিজিনাল সাইজ ইনেবল করে দিতে হবে। দেন ক্যাশ এক্সটার্নাল এগুলো, আচ্ছা এটা এরকম ডিফল্টে থাকবে। তো লেজি লোড এখান থেকে সেভ চেঞ্জ।
তারপরে সিডিএন গ্রুপ অ্যাডভান্টেজ, এইখান থেকে সিডিএন এটা হচ্ছে নর্মালি আমাদের সিডিএনটা এখান থেকে ইনেবল করার দরকার নেই। এটা যদি আপনার ওয়েবসাইট ইন্টারন্যাশনাল না হয় সেই ক্ষেত্রে সিডিএনের দরকার নেই। তারপরে ক্লিন আপ যেটা ছিল, ওকে, তো আমাদের কাজ ডান মোটামুটি এখানে। এখন আমরা যদি আমাদের সেই ওয়েবসাইটটা রিলোড দিই বা সেটিংস, এই ওয়েবসাইটটার যদি এখন পারফরমেন্স টেস্ট করি,